ইমিগ্রেন্ট মানে তো বলতে গেলে মাসে মাসে প্রচুর ইমিগ্রেন্ট এখানে কিন্তু আসছে। তার জন্য কি হচ্ছে, জিনিসপত্রের দাম সবকিছু প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, আর জব তো প্রায় নেই বললেই চলে। কানাডা তো রুলস এন্ড রেগুলেশন অনেক স্ট্রিক্ট হতে শুরু করেছে। এখানে ওয়ার্ক পারমিট পাওয়া, এখানে মেইন যেটা মানুষ আগে এখানে এসেই পেয়ে যেত পিআর পাওয়া এখন প্রচন্ড পরিমাণে স্ট্রিক্ট হয়ে গেছে। আর রিসেন্টলি তো এই 2025-এ প্রচুর রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ বঙ্গ লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো এতদিন তো অনেক ডেলি ব্লগ, মাঝে মাঝে শপিং ব্লগ, তারপর তোমার রান্নার কিছু ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করেছি। কিন্তু আজকে একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। সেটা হলো, দেখো আমরা সবাই এখানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসি, তাই তো? বা কেউ, আমি যেমন ডিপেন্ডেন্সি ভিসা বা ভিজিটর ভিসা নিয়ে এখানে এসেছি। তো সেই ভিসাটা শেষ হয়ে গেলে আমাদের ইন্ডিয়া ফেরত যেতে হয়, বা যে যে দেশ থেকে আসো তাদের সেখানে ফেরত চলে যেতে হয়। এবার তার একটা ব্যবস্থা হচ্ছে যে কানাডাতে আমরা যাতে স্থায়ীভাবে থাকতে পারি, তো তার জন্য আমাদের কি করতে হবে, পিআর এর জন্য অ্যাপ্লাই করতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট। হ্যাঁ, তো এই পিআর এর সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করব তো আজকে তোমাদের সাথে। আর 2025-এ পিআর এর জন্য কি কি রুলস অ্যান্ড রেগুলেশন হয়েছে সেই নিয়ে কিছু আলোচনা করব, যাতে তোমাদের পিআর পেতে হেল্পফুল হয়। চলো তাহলে ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক। জিনিসপত্রের দাম মারাত্মক বেড়ে গেছে, আর ইমিগ্রেন্টের মানে তো বলতে গেলে মাসে মাসে প্রচুর ইমিগ্রেন্ট এখানে কিন্তু আসছে। তার জন্য কি হচ্ছে, জিনিসপত্রের দাম সবকিছু প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, আর জব তো প্রায় নেই বললেই চলে। কিন্তু তাও দেখ, এখানে অনেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসে জবের জন্য, দেশে চাকরি বাকরি ছেড়ে সবকিছু বিক্রি বাকরা করে তুলে দিয়ে চলে আসে, তাই তো? তো এত মানুষের মধ্যে কানাডা আসার ক্রেজ কেন? কানাডা আসার ক্রেজটার মেন কারণ হচ্ছে, আগে মানুষ আমেরিকান কান্ট্রির মধ্যে যাওয়ার চেষ্টা করতো ইউএসএ তে, কারণ ওখানে মানে এখন যেটা চলছে, এখন অন অ্যান অ্যাভারেজ 82 to 85 যেটা 1 USD টু INR ওটা চলছে। তো মানুষ ওখানে একটা ওখান থেকে ইউএসডি ইনকাম করে ইন্ডিয়াতে ট্রান্সফার করে একটা ভালো রেট পেতো, ভালো একটা টাকা ইনকাম করতে পারতো। তো যখন রিসেন্টলি বলবো না, বেশ কয়েক বছর ধরে ইউএসএ তে ইমিগ্রেন্টদের এন্ট্রি প্রচন্ড স্ট্রিক্ট করে দিয়েছে, ওদের যে রুলস রেগুলেশন প্রচন্ড স্ট্রিক্ট করে দিয়েছে, যার জন্য যে সমস্ত মানুষরা মানে ম্যাক্সিমাম মানুষরা যারা ইউএস যেতে পারছে না, তারা কানাডাকে চুজ করছে। কারণ কানাডাতে যেটা চলে ক্যাড, ওখানে গ্রিন কার্ড পাওয়া নাকি খুব চাপ হয়ে গেছে। গ্রিন কার্ড ওখানে প্রচন্ড চাপ, তো সেটা না হয় পরে একদিন দেখা যাবে, বাট হ্যাঁ, গ্রিন কার্ড ওখানে এখন পাওয়া যায় না বললেই চলে। হ্যাঁ, খুব সমস্যা হয়ে গেছে গ্রিন কার্ড পাওয়া। তো কানাডাতে যেটা হচ্ছে, এখন কানাডাতে যে রেট চলছে 1 CAD ইকুয়ালস টু অন অ্যান অ্যাভারেজ 60 INR, মানে 1 CAD সমান 60 টাকা মতন পাওয়া যায়। তো সেটা হ্যাঁ ইউএস এর মতন অতটা না হলেও, বাট ওয়েল অ্যান্ড গুড, মানে 20 টাকা কম, ওয়েল অ্যান্ড গুড। তো সেই জন্য ইউএসটা এখন বন্ধ হয়ে যাওয়ার জন্য, বা বন্ধ বলবো না, স্ট্রিক্ট হয়ে যাওয়ার জন্য খুব বেশি মানুষ এখন এতদিন কানাডাতে আসছিল। বাট যেটা হওয়ার কথা, ক্রেজ বাড়তে 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 একটা তো স্যাচুরেশন পয়েন্ট আসতেই হবে। তো তার জন্য ইদানিং কানাডাতেও স্ট্রিক্ট আসতে, মানে কানাডাতেও রুলস অ্যান্ড রেগুলেশন অনেক স্ট্রিক্ট হতে শুরু করেছে। এখানে ওয়ার্ক পারমিট পাওয়া, এখানে মেইন যেটা মানুষ আগে এখানে এসেই পেয়ে যেত পিআর পাওয়া এখন প্রচন্ড পরিমাণে স্ট্রিক্ট হয়ে গেছে। আর রিসেন্টলি তো এই 2025-এ প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করে দিয়েছে। মানে আগে আমার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, যেটা আমি রিসেন্টলি স্ট্যাটিস্টিক্সটা বার করলাম, তো সেখানে 2022 সালে মোটামুটি 4,37,600 জন পিআর পেয়েছে কানাডাতে। 2023-এ 4,71,550, আর 2024-এ 4,83,395 জন পেয়েছে। মানে এতদিন এই পর্যন্ত দিয়ে গেছে, তো না কমছে না, তখন পেতো। কিন্তু রিসেন্টলি যেটা করেছে সেটা এই বছর যে রুলসটা করেছে, তো এই বছরে থেকে মানে 2025 থেকে সেটা কমিয়ে আনছে 3,95,000, মানে অনেকটাই কমিয়ে দিয়েছে। মানে লাস্ট ইয়ার পেয়েছে 4,83,000, সেখান থেকে অনেকটা কম। সেখান থেকে 2025-এ যেটা ডিক্লেয়ার করেছে যে ম্যাক্সিমাম 3,95,000 কে দেওয়া হবে, পিআর দেওয়া হবে, বা
এটা যদি 2026-এ চলে যায় সেটা করবে ওরা 3,80,000। তো এইভাবে ইয়ার বাই ইয়ার ওরা পিয়ার এর কাউন্টটা, সংখ্যাটা কমানোর জন্যই মেনলি এটা করছে। শুধু পিয়ার তো মানে শুধু পিয়ার কেন বলবো, এখন চট করে ওয়ার্ক পারমিটও পাওয়া যায় না। আগে মানুষ ভিজিটার ভিসাতে এসে এখানে ওয়ার্ক পারমিট ইজিলি করিয়ে নিতে পারতো, কিন্তু এখন মানে না পাওয়ার চান্সটাই অনেক বেশি। হ্যাঁ, যেমন তো এই আমার ক্ষেত্রেই দেখ না, আমি তো মোটামুটি এখানে 2 বছর ধরে এসে বসে আছি। তো আমিও তো এরকমই ভিজিটার ভিসাতেই এসেছিলাম। হ্যাঁ, তো ওয়ার্ক পারমিট যে ইস্যু করব সেটা প্রচন্ড পরিমাণে তার রুলস এন্ড রেগুলেশন অনেক কিছু বাড়িয়ে দিয়েছে। আগে এখানে এসে কোনো একটা কোম্পানি থেকে এলএমআই এ নিয়ে মানুষ ইজিলি ভিজিটার থেকে ওয়ার্ক পারমিট কনভার্ট করতে পারতো, কিন্তু এখন সেটা সম্ভব সেই না। এলএমআই এ দেওয়াটাই চাপ হয়ে গেছে, প্রচন্ড স্ট্রিক্ট, বা বলতে গেলে পাওয়া যাচ্ছে না। যাচ্ছে। তো যার জন্য ভিজিটার থেকে এখন ওয়ার্ক পারমিট কনভার্ট করা ইজ ভেরি টাফ। এবার দেখ, আমরা তো মনে করো একটা ভিসায় এসেছি, এবারে ভিসাটা শেষ হয়ে গেলে আমাদেরকে দেশে ফিরে যেতে হবে, তাই তো? অবশ্যই। হ্যাঁ, এবারে আমাদের তো অনেকের ইচ্ছা হতে পারে যে আমরা এখানে এত ভালো, তো পলিউশন ফ্রি ওয়েদার আছে, যেহেতু কারেন্সি ভীষণ ভালো, বা তার জন্য কানাডা খুব সুন্দর একটা জায়গা, তো তার জন্য থাকতে ইচ্ছা করতে ভেরিয়াস ফ্যাক্টর, মানে যার যেটা পছন্দ, যার যেটা পছন্দ। তো তার জন্য আমাদের পিআর দরকার, তাই তো? পিআরটা আগে দরকার। তো এই পিআর এর জন্য আমাদের কি কি ব্যবস্থা নিতে হবে? তো পিআর পেতে গেলে এখানে একটা পয়েন্টস হোল্ড করতে হয়। তো সেই পয়েন্টটা তো বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে পয়েন্টসটা জেনারেট হয়। ডিপেন্ড করে বলবো, বিভিন্ন ফ্যাক্টর অ্যাড করে, বিভিন্ন ফ্যাক্টরের উপর যে পয়েন্ট হয় সেই সবকটা পয়েন্ট অ্যাড করে একটা পয়েন্ট জেনারেট হয়। তো তার একটা প্রতি বছর কাট অফ থাকে, সেই কাট অফটা ক্লিয়ার করলে তুই মানে যারা ক্লিয়ার করবে তারা পিআর পাওয়ার জন্য এলিজিবল। তো কোন কোন ফ্যাক্টরের উপর পয়েন্ট গুলো দেওয়া হয়? একটা হচ্ছে এজ, 2 তার এডুকেশন স্কিল, 3 এখানে একটা এক্সাম হয় আইলেটস বা সেলপিপ। তো এই এক্সামটা সম্বন্ধে আমি একটু পরে বলছি। তো এই এক্সামে একটা পয়েন্ট গেইন করতে হয়, তো তার পয়েন্টটা অ্যাড হয়। 4 এখানে একটা রুলস আছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামস বলে। তো যে প্রভিন্সে আর কি বিলং করছে, তো সেই প্রভিন্সের ইকোনমি নিডস এর উপর ডিপেন্ড করে সেই প্রভিন্স অনেক সময় কিছু নমিনেশন সার্টিফিকেট জেনারেট করে। তো যে তুই বা আমি বা কেউ যদি সেই সার্টিফিকেট পেয়ে থাকে, তো তার উপর একটা পয়েন্ট জেনারেট হয়। তারপর কারুর যদি কোনো ফ্যামিলি মেম্বার যদি এখানে অলরেডি পিআর হোল্ডার হয়, তো সে যদি স্পন্সর করে, তো তার উপর একটা পয়েন্ট জেনারেট হয়। তো এই সমস্ত পয়েন্টস গুলো অ্যাড হয়ে একটা প্রত্যেকটা পার্সন যারা পিআর চায় তাদের এগেইনস্টে একটা পয়েন্ট জেনারেট করা হয়। তো সেই পয়েন্টসটাই অ্যাট লাস্ট ক্যালকুলেট করা হয়, সেটা কাট অফ যে পয়েন্টটা সেই বছরের জন্য স্থির করা হয়েছে সেটাকে ক্রস করছে কিনা। তো এবারে আসছি এখানে মেন যে এক্সাম, যেটা আইলেটস বা সেলপিপ। তো এটা কিছুই নয়, এটা হচ্ছে জাস্ট একটা ইংলিশ টেস্ট। তো এখানে ইংলিশের রিডিং স্কিল, রাইটিং স্কিল, স্পিকিং স্কিল আর লিসনিং স্কিল, তো 4টের ওপর এক্সাম হয়। আর সেই এক্সামের পর এখানে 10-এর মধ্যে মার্কস ক্যালকুলেট করা হয়। তো আগে যেটা এক্সামটা আমি শুনেছি কিন্তু খুব কঠিন হয়। হ্যাঁ, মানে আগে কঠিন ভাবে পড়াশোনা করতে হয় এক্সামটার জন্য। কঠিন হয় বলতে এখানে মেন ব্যাপারটা হচ্ছে কম্পিটিশন। এখন কম্পিটিশনটা একটু বেশি হার্ড হয়ে গেছে। তো আগে মানুষ এই আইলেটস মোটামুটি 10-এর মধ্যে কোনো ব্যাপার ছিল না, মানুষ করে ফেলতো না। এটা ক্লিয়ারের ব্যাপার না, এটা হচ্ছে তুই কতটা মার্কস গেইন করতে পারছিস, পয়েন্টস গেইন করতে পারছিস, দ্যাটস ইট। এখানে তো কোনো পাস ফেলের ব্যাপার নেই। তো আগে সেখানে 10-এর মধ্যে মোটামুটি 7 পেলে মানুষ 7 পেয়ে যে পয়েন্টসটা গেইন করতো, আদার্স পয়েন্ট অ্যাড করে সে টোটাল যে পয়েন্টটা জেনারেট হতো তাতে সে পিআর পেয়ে যেত। কিন্তু এখন যেমন প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম সেটা আমরা যে প্রভিন্সে বিলং করছি, অন্টারিও, খুবই স্ট্রিক্ট, বা বলতে গেলে পাওয়া যায় না বললেই চলে। তো সেই পয়েন্টটা অ্যাড হবে না। আমার বা তোর যেমন এখানে কোনো ফ্যামিলি মেম্বার পিআর হোল্ডার নেই, সেই পয়েন্ট অ্যাড হবে না। এবারে আদার্স পড়ে রইলো এজ, এডুকেশন স্কিল, যদি জব কেউ হোল্ড করে তার একটা জব এক্সপিরিয়েন্স, মেইনলি কত বছরের এক্সপিরিয়েন্স, প্লাস এই যে আইলেটস এক্সাম তার যে মার্কস, এরকম আদার্স এই সমস্ত পয়েন্টস, এই সমস্ত ফ্যাক্টরের পয়েন্টস অ্যাড করে পিআরটা পাওয়া যায়। তো
আগেই আমি যেমন বললাম যে এখানে অলরেডি 2025-এ যে পার্সেন্টেজটা কমিয়ে দিয়ে যে নাম্বারটা কমিয়ে এনেছে, তো এখানে কম্পিটিশনটা আরো বেশি হার্ড হয়ে গেছে। তো পিআর পাওয়াটা এখানে অসম্ভব বলবো না, কম্পিটিটিভ হয়ে গেছে, আরো বেশি কম্পিটিটিভ হয়ে গেছে। তো এটাই এখন মোটামুটি কানাডার পিআর এর চিত্র। যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই পাওয়া যেতে পারে। হ্যাঁ, কেউ যদি যোগ্য হয় অবভিয়াসলি পাওয়া যেতে পারে। আগে যেটা হতো, ম্যাক্সিমাম মানুষ যারা অ্যাপ্লাই করতো তার মোস্ট অফ দা মানুষ তারা মানে পেয়ে যেত। পিআর পাওয়াটা এমন কিছু আহামরি ব্যাপার ছিল না, কিন্তু ধীরে ধীরে সবেরই একটা স্যাচুরেশন পিরিয়ড আছে। এটা তো হতে পারে না একটা কান্ট্রি বছর বছর ধরে সবাইকে অ্যালাউ করে যাবে, একটা স্যাচুরেশন পিরিয়ড সবারই আছে। হ্যাঁ, এবার যত দিন যাবে তত ইমিগ্রেন্ট আরো বেশি বাড়বে, তো এটার পার্সেন্টেজটা আমার মনে হয় এটা কমবে, বাড়বে না, কমবে। তো এই হচ্ছে এখন কানাডার পিআর এর চিত্র। তো এটা কোনো কারুর যারা এখানে আসার জন্য উৎসুক বা যারা এখানে পিআর নেওয়ার কথা ভাবছো, তারা ভেঙে পড়ার কোনো দরকার নেই। যদি তোমরা এলিজিবল হও তাহলে ডেফিনেটলি তোমরা পিআর পেতে পারো। সবকিছুরই একটা স্যাচুরেশন পয়েন্ট আছে, সেটা সব দেশেই এটা চলছে। তো আদার্স এটা নতুন কিছু ঘটনা নয় না। তো হ্যাঁ, মানে এতদিন ধরে চলে এসছে, এখন সেটা মানে স্যাচুরেশন পিরিয়ডের মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে এটা যাচ্ছে। তো একটা তো চেঞ্জ হবেই, একটা না তো একই ভাবে তো চলতে পারে না। যে এক্সামটা হয়, তো সেটাতে আমি যেটা শুনেছি 10-এর মধ্যে মিনিমাম 7 থেকে 8 ক্যারি করতেই হবে, ক্যারি করতে হবে, না হলে কিন্তু মানে পিআর পাওয়াটা একটু চাপ। 7 থেকে 8 পাওয়াটা কোনো বিশাল টাফ কিছু নয়, বাট হ্যাঁ এটাই এফোর্ট একটু বেশি নয়, আবার খুব ইজিও ব্যাপার কিন্তু খুব একটা না। তোমরা এফোর্ট দিলেই। এই ব্লগটা যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে বা আমরা যে ইনফরমেশনটা দিলাম সেটা যদি তোমাদের কাজে লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের চ্যানেলটাকে যদি তোমাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই।